রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন সুব্রত বাইন। এদিকে হত্যার হুমকি থানায় জিডি করলেন আবরার ফাহাদের ছোট ভাই। আরও থাকছে 5 জেলায় ভারতীয় নাগরিক সহ 84 জনকে পুশিন। সর্বশেষ জানিয়ে দিব মৌলিক সংস্কার প্রস্তাবে বিএনপি, জামাত ও এনসিপির মধ্যে এত অমিল কেন। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন সুব্রত বাইন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করে হামলা চালিয়ে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা ছিল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার বাহিনীর। এছাড়াও ভারতের গোয়েন্দা সংস্থার কমান্ডো প্রশিক্ষণ নিয়েছেন তিনি। রিমান্ডের জেরে মুখে এসব তথ্য জানিয়েছে সুব্রত বাইন নিজেই। এছাড়াও জিজ্ঞাসাবাদে সে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এসব তথ্যের সত্যতা যাচাই করেছে তদন্ত সংশ্লিষ্টরা। রয়ের হয়ে সে দুবাই এবং নেপালেও দায়িত্ব পালন করেছে। বাংলাদেশেও সে একাধিকবার টার্গেট মিশন নিয়ে কাজ করেছে। যুক্তরাজ্যে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে হত্যার মিশনেও তাকে দিয়েছিল সাবেক ফ্যাসিবাদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। সুব্রত বাইনের সঙ্গে থাকা অত্যাধুনিক স্যাটেলাইট ফোন সম্পর্কেও তথ্য পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। ফোনটি মোল্লা মাসুদের মাধ্যমে সুব্রত বাইনের কাছে পাঠিয়েছিল র। এছাড়া বাংলাদেশে তথাকথিত আয়নাঘরে আটক থাকা অবস্থায় বিশেষ প্রয়োজনে সুব্রত বাইনকে দূরবর্তী টার্গেটে লক্ষ্য করে আঘাতের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দুপুরে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয় সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদকে। ভারতের বিশেষ দুটি গোয়েন্দা সংস্থার সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল কিনা তা এ বিষয়ে প্রশ্ন করা হলে সুব্রত বাইন প্রথমে নীরব থাকে। এক পর্যায়ে সে জানায় এর হয়ে নেপাল এবং দুবাইয়েও দায়িত্ব পালন করে হয়েছে। বাংলাদেশে হত্যার মিশনের বিষয়টি কৌশলে এড়ানোর চেষ্টা করছে সুব্রত বাইন। তদন্ত কর্মকর্তাদের প্রশ্নবাণে সে আরও অনেক লোমহর্ষক তথ্য দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায় 2001 সালে 23 শীর্ষ সন্ত্রাসী তালিকায় প্রকাশ করে তৎকালীন সরকার। এরপর সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদকে নিয়ে ভারতে পালিয়ে যায়। ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে সে যশোরে আসত। যশোরের বেজেপাড়া এলাকায় সে একটি বাসা ভাড়া নিয়ে থাকত। ওই বাসাটি স্থানীয় লালটু তাকে ভাড়া করে দিয়েছিল। সে বাসায় সুব্রত বাইনের দ্বিতীয় স্ত্রী বিউটি এবং 3 সন্তান থাকত। যশোরে বসে চাঁদার টাকা সংগ্রহ করে সুব্রত বাইন আবার কলকাতায় চলে যেত। সুব্রত বাইনকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করলে তাকে ছাড়ানোর ব্যবস্থা করে আরক শীর্ষ সন্ত্রাসী তানবিরুল ইসলাম জয়। দার্জিলিংয়ে লেখাপড়ার সুবাদে ভারতের প্রশাসনের জয়ের ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। তাদের সহযোগিতায় সে সুব্রত বাইনকে জেল থেকে বের করে। জেল থেকে বের হওয়ার পর কলকাতায় তৎকালীন পুলিশ কমিশনার SK চক্রবর্তী জয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে ডেকে পাঠান। তখন থেকে এই 3 জনের ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং সেনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক হয়। রয়ের কর্মকর্তারা সুব্রত বাইন, মোল্লা মাসুদ এবং তাদের অপর সহযোগী মধু বাবুকে ভারতের উত্তর মধ্য অঞ্চলের বিভিন্ন স্থানে কমান্ডো প্রশিক্ষণ দেন। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম যুগান্তরকে বলেছেন, সুব্রত বাইন ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু তথ্য দিয়েছে। এসব তথ্যের সত্যতা সম্পর্কে আমরা যাচাই বাছাই করছি। 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধ কলকাতায় থাকা সন্ত্রাসীদের আটকের অভিযান শুরু হয়। তখন কলকাতায় ডিআইডি কমান্ডো রাজীব কুমার সুব্রত বাইনকে গ্রেফতারের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হয়। সুব্রত ভারতীয় গোয়েন্দা সংস্থার পরামর্শ এবং সহায়তায় আলী মোহাম্মদ নামে আরেকটি ভারতীয় পাসপোর্ট তৈরি করে প্রথমে সিঙ্গাপুর পরে চীনে গিয়ে থিত হয়। সেখানেও সুব্রত বাইন এর তত্ত্বাবধানেই ছিল। হত্যার হুমকি থানায় জিডি করলেন আবরার ফাহাদের ছোট ভাই। ছাত্রলীগের হাতে 6 বছর আগে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইজারকে ন্যাশনাল মিডিয়াতে হত্যার হুমকি দিয়েছে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম। এ ঘটনায় শুক্রবার সকালে শাহবাগ থানায় শাহরিয়ার ইব্রাহিম সহ 2 জনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি করেন আবরার ফাহাদের ছোট ভাই। পরে ফাইজার সাংবাদিকদের জানান, ছাত্রলীগের হাতে নিহত হওয়া বোর্ড শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যা বৈধতা দেওয়ার চেষ্টা করেছে একটি মহল। একটি ফেসবুক পোস্টে কেন্দ্র করে এমন হুমকি দিয়েছে তারা। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করছে। এ সময় নিজের এবং তার পরিবারের নিয়ে শঙ্কার কথা জানান ফাইজার। এর আগে 27শে মে আওয়ামী লীগ আমলের একটি রায় নিয়ে ফেসবুক পোস্ট দেন নিহত আবরার ফাহাদের ছোট ভাই। সেই পোস্টটি শেয়ার করে বিদ্রূপ মন্তব্য করেছে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম। এদিকে 5 জেলায় ভারতীয় নাগরিক সহ 84 জনকে পুশিন।
দেশের ৫ জেলার সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিক সহ আরও ৮৪ জনকে পুশিং করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, খাগড়াছড়ি এবং লালমনিরহাট সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশিং করা হয়। তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তাদের বেশিরভাগের বাড়ি কুড়গ্রামে। অনেকেই কাজের জন্য ভারতে গিয়েছিলেন। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত বিএসএফ এর গুলিতে আহত এক বাংলাদেশি মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর। হবিগঞ্জ এবং চুনারঘাট। হবিগঞ্জের চুনারঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ ২২ জনকে পুশিং করা হয়। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। ৫৫ বিজিবির কালেঙ্গানা বিওপির কমান্ডার জোসে বিন্দুন বিষয়টি নিশ্চিত করে বলেন, সবাই কুড়িগ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ২০ বছর আগে তারা ভারতের হরিয়ানা সহ বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করে যান। কমলগঞ্জ এবং জুড়ি। মৌলভীবাজার কমলগঞ্জের বাগিছড়া সীমান্ত দিয়ে ৫ জন এবং কামছড়া সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশিং করা হয়। তাদের বাগিছড়া বিওপি এবং ক্যাম্পছড়া বিওপিতে রেখে তথ্য যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল জাকারিয়া। এছাড়া জুড়ি উপজেলার রাজগীর সীমান্ত দিয়ে আরও ১০ জনকে পুশিং করেছে বিএসএফ। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। বিজিবি রাজকী ক্যাম্পের নায়ক শুভেন্দু জানান, আটকরা তাদের বাড়ি কুড়িগ্রাম বলে জানায়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হবে। খাগড়াছড়ি রাঙ্গামাটি উপজেলার আচলং সীমান্ত দিয়ে নতুন করে ১৪ জনকে পুশিং করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, বিএসএফ তাদের জোরপূর্বক পুশিং করে। তারা বর্তমানে জিওপির হেফাজতে রয়েছেন। পরিচয় শনাক্তের কাজ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ছাগলনাইয়া ফেনী। ছাগলনাইয়া সীমান্তে ৪ জন পুরুষ এবং ৩ নারী এবং ৬ জন শিশুকে পুশিং করা হয়েছে। ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএসএফ কোম্পানি কমান্ডারের কাছে মৌলিক প্রতিবাদ জানিয়েছে বিজিপি কোম্পানি কমান্ডার। আটক ৬ ভারতীয় নাগরিক আসাম রাজ্যের বাসিন্দা বলে জানা গেছে। চট্টগ্রাম উপজেলার কুড়িমারি রেল স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। কুড়িমারি স্থলবন্দর বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল কাশেম বলেছেন, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হবে। মৌলিক সংস্কার প্রস্তাবে বিএনপি, জামাত ও এনসিপির মধ্যে এত অমিল কেন? বাংলাদেশের সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ঐক্য কমিশনের প্রথম পর্যায়ে আলোচনা শেষ হয়েছে। শেষ কয়েকটি সংস্কার প্রস্তাব অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ ও মৌলিক সংস্কার প্রশ্নে এখনো কোনো পার্থক্য দেখা যাচ্ছে না প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। খবর বিবিসি বাংলার। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতার নির্বাচন পদ্ধতি সহ গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কার প্রস্তাবে প্রধান রাজনৈতিক দল বিএনপি একমত হতে পারেনি, যে কারণে সংস্কার উদ্যোগের সফলতা নিয়েও নানা প্রশ্ন দেখা যাচ্ছে। গত বুধবার